আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বিপর্যস্ত উপকূলের জনজীবন। গেল রবিবার থেকে শুরু হওয়া রেমালের তাণ্ডব চলে সোমবার পর্যন্ত। প্রাণহানি ছাড়াও বিভিন্ন জেলায় বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, বিদ্যুতের খুঁটি পড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে এলাকা। খুলনার কয়রা উপজেলায় 3টি জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 20টি গ্রাম। কয়েকশো ঘরবাড়ি ও দোকানপাট সহ ভেসে গেছে চিংড়ি ঘের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ভেসে উঠছে উপকূলীয় এলাকার ক্ষতচিহ্ন। বাগেরহাটে 45,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। মারা গেছে হরিণ সহ বন্যপ্রাণী। বের করতে পারিনি, আপনার ওই যে চেয়ার টেবিল মেল বের করতে গেলে থালা বাসন বের করতে পারি না। খেতা বালিশ মালিশ সব চলে গেছে আমার। এখানে যেহেতু ঘর ভেঙে গেছে, তারপর জিনিসপাতি তো সব নাই, কিছু নাই, তো খাওয়া দাওয়া তো নাই, চাল ডাল সব নাই, সব তো গেছে। এখন রান্না করে খাবো কি, তাও সে পরিস্থিতি না। তুফানের বাড়িতে ঘরের ওই সাইডের বেড়া মেরা ভাঙ্গে সুইডে বাইরে যেতেছে, তখন দেখি যে ঘরের ভিতরে সম্ভব না আমাকে থাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার, নিঝুমদ্বীপ, চরগাছিয়া ও ঢালচরে পানিবন্দী আছে প্রায় 50,000 মানুষ। 10 ফুট পানির লগে আমি নতুন করে ঘর দিছি, ঘরটা সব কিনে লই গেছে। থেকে 10 ফুট পানি হয়েছে। এই পানির কারণে আমাদের 4টা গরু চলে গেছে, বাসি 3টা-4টা ছাগল আসছিল, ছাগলগুলো চলে গেছে, ঘরের মাল সামানা চলে গেছে। দেখেন আমার ঘর পড়ে রয়েছে। আমার ঘর থেকে চাল ডাল হাল্লা টাল্লা যা আছে সবগুলো নিয়ে গেছে। আমার একটা গরু নিয়ে গেছে। এখন আমাদের থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই, এমনকি থাকবো যে এরকম কোনো জায়গা নাই। এরকম চুলা টুলা সব নিয়ে গেল, গর্ত সব নিয়ে গেল, আমার ছাগল ছিল 3-4টা সব মরে গেল। ঝালকাঠিতে রেমালের তাণ্ডবে 6 শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ফসলের ক্ষেত ও বাড়িঘরে এখনো পানি জমে আছে। প্লাবিত হয়েছে 6,190 হেক্টর জমি। সারা ভাত লাইয়াতে কি ভাত খামু, ভাত কি মরে যায়। পড়লে আমার ঘরে কিছু থাকতে দেয়, আমার ঘর সাইডে বলতে নামে গেছে। গাছপালা, বিদ্যুতের খুঁটি উপড়ে গেল 36 ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পুরো বরিশাল। ঘূর্ণিঝড়ের প্রভাবে দ্বীপ জেলা ভোলায় 7,000 ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মনপুরায় বাঁধ ধসে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। বেশিরভাগ মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরে গেছে। ক্ষতি কাটিয়ে আবারও মাথা তুলে দাঁড়াবার প্রত্যাশা উপকূলবাসীর। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির সংবাদ সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। মুফতি, পটুয়াখালীতে কত সংখ্যক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে আর ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছে জানাবেন? সাদিয়া, আপনি যেমনটা শুনেছেন যে ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালীতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আমাদের অনেক ঘর বাড়ি এখানে ক্ষতি হয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত আমাকে জানিয়েছে যে পটুয়াখালীতে 3,500 কাঁচা এবং আধা পাকা ঘর বাড়ির ক্ষতি হয়েছে, এবং এছাড়াও অনেক ক্ষতি হয়েছে যেটা সরকার হিসেবে তালিকাভুক্ত হয় নাই। আমি এখন দাঁড়িয়ে আছি লাউকাটি নদীর তীরে অবস্থিত লাউকাটি গ্রামে, যেখানে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ পড়ে এভাবে রাস্তা করে আছেন, ঘর বাড়ির উপর পড়ে আছেন এবং বিদ্যুৎ লাইনও তার ছিঁড়ে আছেন। সমস্ত অবস্থা এভাবে অসংখ্য ঘর বিধ্বস্ত হয়েছে। আমি কিছুক্ষণ আগে আমার সাথে এই লাউকাটি অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন যে এখানে অন্তত 300-র উপরে ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছেন। তারা এখন খোলা আকাশের নিচে বাস করছেন। এসব মানুষের পাশে দাঁড়ানোর জন্য উনি সরকার এবং প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে গতকাল সোমবার পর্যন্ত প্রায় 350 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বোচ্চ সংবাদ। সাদিয়া, ধন্যবাদ। দর্শক, এবার বাগেরহাটের পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামসুর রহমান। শামসুর, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে সুন্দরবনের ক্ষয়ক্ষতির বিষয়ে কি কি তথ্য পেয়েছেন আর করমজল পর্যটন কেন্দ্রে প্রাণীদের রক্ষায় প্রশাসনের কি কি উদ্যোগ দেখতে পাচ্ছেন জানাবেন? সাদিয়া, আপনি যেমনটি বলছিলেন, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কিন্তু আমাদের বাগেরহাটের সহ দক্ষিণ অঞ্চলকে রক্ষা কবচ হিসেবে রক্ষা করছে সুন্দরবন।
সেই সুন্দরবনের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সুন্দরবন বিভাগের কর্মকর্তারা কিন্তু আমাদের জানিয়েছেন। তারা বলছেন যে সুন্দরবনের যে মিঠা পানি যে জলাধারগুলো ছিল সেগুলো কিন্তু লবণ পানি দিয়ে কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে, লবণ পানি সেখানে ঢুকে গেছে। এছাড়া যে সুন্দরবনের যে বিভিন্ন টহল ফাঁড়ি ছিল এবং যে কেন্দ্রগুলো ছিল, আশ্রয় কেন্দ্রগুলো সকল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের তারা বলছেন সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল কবির আমাদের জানিয়েছেন তাদের যে জেটিগুলো ছিল, জেটিগুলো কিন্তু কাঠের জেটিগুলো কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে এই রিমলের আঘাতে। সেগুলো বিশেষ করে দীর্ঘক্ষণ সুন্দরবন পানির নিচে থাকার কারণে কিন্তু বন্যপ্রাণীর ক্ষতি হয়েছে বেশি বলে আমাদের জানিয়েছেন। দক্ষিণ অঞ্চলের খুলনা অঞ্চলের যে বিভাগীয় যে বন বিভাগের যে কর্মকর্তা রয়েছেন যিনি মিহির কুমার উনি কিন্তু আমাদের বলেছেন যে দীর্ঘ সময় ধরে সুন্দরবনে পানির নিচে থাকার কারণে এবার গাছের থেকে বন্যপ্রাণী ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। একই সাথে কিন্তু 16টি হরিণ যে মরদেহ কিন্তু তারা দেখেছেন এবং বাকি যে আর কত প্রাণী মারা গেছে এই মুহূর্তে কিন্তু তারা ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি। তারা বলছেন প্রাথমিকভাবে একটি ধারণা করা হচ্ছে যে সুন্দরবনের বিভিন্ন বন্য প্রাণী তারা এই যে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে যে বন্যা ছিল এটি কিন্তু তারা মারা গেছে, এরকম কিন্তু তারা আমাদের বলছেন। এছাড়া আমাদের বন্যপ্রাণী করমজল প্রজনন কিন্তু যেটি আছে এটিতে কিন্তু যে বন্যপ্রাণীদের নিরাপদে সরিয়ে রাখা হয়েছিল, কিন্তু এখানে পানির নিচে ছিল 4-5 ফুট পানির নিচে কিন্তু এই বন্যপ্রাণী পরিচালনা কেন্দ্রটি ছিল। তারা বলছেন যে উঁচু ডিবিগুলো আছে যেখানে বন্যপ্রাণী দুর্যোগের সময় যাবে তাদের কিন্তু রক্ষা করার জন্য কিন্তু আবার ডিবিগুলো তো আর বেশি ডিবি তৈরি করার জন্য বন বিভাগ পরিকল্পনা নেবে বলে তারা আমাদের জানিয়েছেন। সাথে এটাই ছিল বাগেরহাট থেকে আমাদের সর্বশেষ। ধন্যবাদ। অরক্ষিত উপকূল আর দুর্বল বেড়িবাঁধ রেমালের ক্ষতির মাত্রা বহুগুণ বাড়িয়েছে। উপকূল জুড়ে বনায়ন না থাকায় আর রক্ষণাবেক্ষণহীন বেড়িবাঁধের কারণে জলোচ্ছ্বাসের পানি সহজেই ঢুকে পড়ে, এতে সম্পদ ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। পরিবেশবিদ শরীফ জামিল মনে করেন পরিকল্পনার গলদের কারণেই এমনটি হচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত ঘূর্ণিঝড়ের ক্ষতি এড়াতে বাঁধগুলোর উচ্চতা বাড়ানোর পরামর্শ দেন। সাদিয়া কানিজার রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রবল ঘূর্ণিঝড় রেমাল 6 জেলার অন্তত 10 জনের প্রাণ কেড়ে নেয়। ক্ষতিগ্রস্ত হন উপকূলের 19 জেলার অন্তত 37,58,000 মানুষ। সম্পূর্ণ বিধ্বস্ত হয় 35,000-এরও বেশি ঘরবাড়ি। আংশিক ক্ষতি হয় আরও প্রায় 1,15,000। দুর্যোগ মন্ত্রণালয়ের প্রাথমিক হিসেবে ক্ষতির এমন ভয়াবহ চিত্র উঠে আসে। গতি কম হলেও অন্য ঘূর্ণিঝড়ের চেয়ে রেমালের ক্ষতির মাত্রা বেশি, যার অন্যতম কারণ বড় জলোচ্ছ্বাস। উন্মুক্ত উপকূল আর দুর্বল বেড়িবাঁধের কারণে সাগরের নোনা জল বাধা ছাড়াই ঢুকে পড়ে লোকালয়ে। এমন ক্ষতির জন্য প্রাকৃতিক কারণের পাশাপাশি কর্তৃপক্ষের অবহেলাকেও দুষছেন বিশেষজ্ঞরা। যখন বেড়িবাঁধগুলি মেরামত করার কথা তখন এটা মেরামত করা হয় না, যখন মেরামতের উদ্যোগ নেওয়া হয় তখন প্রাকৃতিক অবস্থার মেরামতের মতো থাকে না। মেরামত করার সময় যে জিনিস দিয়ে মেরামত করার কথা দেখবেন সেই জিনিস দিয়ে করা হয় না। কাজে আমাদেরকে একটা সমন্বিত পরিকল্পনা নিতে হবে যাতে আমরা শর্ট টার্মে এই মানুষগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারি, কারণ তাদের জনবসতি তো অলরেডি গড়ে উঠেছে। কাজে তারা যে বেড়িবাঁধগুলির ভিতরে আছে সেগুলিকে শক্ত করতে হবে যাতে তারা রিলোকেশনের আগ পর্যন্ত টিকে থাকতে পারে। রক্ষা কবচ সুন্দরবনকে ধ্বংসের হাত থেকে রক্ষায় সরকারের আন্তরিকতা আরো বাড়ানোর পরামর্শ দিলেন এই পরিবেশবিদ। সুন্দরবনের ভেতর দিয়ে কয়লার জাহাজ যায়, সুন্দরবনের ভেতর দিয়ে সারের জাহাজ ডুবে, বারবার বলার পরেও তাদের কোনো প্রিপেয়ার্ডনেস থাকে না। সুন্দরবনের ভিতরে আগুন লাগে, সব সময় আগুনের জন্য কেউ দায়ী থাকে না। কাজেই এগুলি আমাদেরকে মাইন্ডসেটটা ঠিক করতে হবে। এগুলি বুঝতে হবে যে সুন্দরবন যদি নষ্ট হয়, ধ্বংস হয়, তাহলে প্রথম এবং প্রধানতম কষ্টের সম্মুখীন হবে যারা ক্ষমতায় থাকেন তারাই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে রেমালের মতো ঝড়ের প্রকোপ বাড়বে, তাই এখনই জলবায়ু সহনীয় পরিকল্পনা নেয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। এবার যে বাঁধগুলো ভেঙে সাতক্ষীরা খুলনার যে বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে গেছে, এটা কিন্তু বাঁধকে অতিক্রম করে পানি ঢোকেনি ভাঙার কারণে। আমার কথা হচ্ছে এগুলো ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচার। পেশাধারী যে ইঞ্জিনিয়াররা এই বাঁধগুলো করেছেন এবং রক্ষণাবেক্ষণ করছেন তারা এই কাজটা সঠিকভাবে করছেন না। আমাদের 139টা পোল্ডার আছে বেড়িবাঁধ, তার মধ্যে 10টা ইতিমধ্যে উঁচু করা হয়েছে। তার মানে প্রয়োজনের তুলনায় সামান্য, 139টার মধ্যে 10টা, বাকিগুলোর উচ্চতা বাড়ানো প্রয়োজন। এই রক্ষণাবেক্ষণের কাজ আমি মনে করি
স্থানীয় জনসাধারণের কাছে ট্রান্সফার করা উচিত। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে জলবায়ু পরিবর্তনের কারণে দেশে বছরে ঘূর্ণিঝড়ের আর্থিক ক্ষতির পরিমাণ 10,000 কোটি টাকা। এই বিপুল ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেয়ার বিকল্প নেই। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। দর্শক, ঘূর্ণিঝড়ের আঘাতে বেড়িবাঁধের ক্ষয়ক্ষতির বিষয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, কয়ডায় বিধ্বস্ত বেড়িবাঁধ রক্ষায় কাজ শুরু হয়েছে কিনা জানাবেন। হ্যাঁ সাদিয়া, যেমনটা বলছিলেন, ঘূর্ণিঝড় রেমালের ফলে কিন্তু খুলনার কয়রা, দাকব, বটিয়াঘাটা সহ এই অঞ্চলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এসে এই অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি মৎস্য ঘের ব্যবসায়ীদের সাথে। তারা সকলেই কিন্তু যে কথাটি বলেছেন যে দুর্বল বেড়িবাঁধের কারণেই কিন্তু জলোচ্ছ্বাসের ফলে অল্প জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় আসলে এই এলাকা প্লাবিত হন। অনেকেই বলেছেন যে তাদের যে বেড়িবাঁধগুলো ছিল, এই বেড়িবাঁধগুলো অনেকটা দুর্বল ছিল। এলাকার সাধারণ মানুষরা কিন্তু ঘূর্ণিঝড়ের আগের দিন থেকে এই বেড়িবাঁধ রক্ষার জন্য চেষ্টা করেছেন। তারা কিন্তু এলাকার সকলে মিলে বেড়িবাঁধের রক্ষার জন্য মাটি কেটে কেটে দিয়ে তারা চেষ্টা করেছেন, তারপরেও কিন্তু তারা পারেননি। খুলনার মোট 55টি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে প্রায় 5 কিলোমিটার ভেঙে গেছে। 5 কিলোমিটার যে গ্রামে গ্রামে পানি প্রবেশ করে এই অঞ্চলের বাড়িঘর, ফসলি জমি, মৎস্য ঘের সব তলিয়ে গেছে, যার ফলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকায়। এই এলাকার সাধারণ মানুষরা যে কথাটি বলেছেন যে এই সরকারের আমলে এই এলাকার সাধারণ যে কাঁচা রাস্তা ছিল সেই রাস্তাও কিন্তু পাকা হয়েছে, পিচ ঢালাই হয়েছে। তাই তারা সকলে মনে করেন যে আগের রাস্তার চেয়ে আগে এই এলাকার বেশি প্রয়োজন হচ্ছে বেড়িবাঁধ। তাই তারা মনে করেন উঁচু, শক্ত, স্থায়ী একটি বেড়িবাঁধ যদি এই এলাকাগুলোতে নির্মাণ করা হয় তাহলেও কিন্তু এই উপকূলীয় অঞ্চলের মানুষ নিরাপদে থাকবে। তারা তাদের নিরাপদের কথার জন্য তারা কিন্তু অনেকে বলেছেন। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম এক বৃদ্ধার সাথে, তিনি বলেছেন যে আমরা খেতে চাই না, পড়তে চাই না, আমরা একটু আরামে থাকতে চাই। সেই জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। প্রধানমন্ত্রী সুদৃষ্টি চেয়েছেন যে তার দৃষ্টি হলে কিন্তু এই এলাকার স্থায়ী শক্ত বেড়িবাঁধ হবে বলে তিনি মনে করেন। তিনি কিন্তু কিছুক্ষণ আগে এই কথা বলতেছিলেন। তাছাড়া কিন্তু এই অঞ্চলের শক্ত বেড়িবাঁধের উপরেই কিন্তু জোর দিয়েছেন এই এলাকার বাসিন্দারা। তারা সকলেই কিন্তু চান একটি শক্ত স্থায়ী বেড়িবাঁধ। এই ছিল খুলনার কয়রা থেকে ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ খবর। ধন্যবাদ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কমে আসায় চট্টগ্রামের জেটিতে শুরু হয়েছে জাহাজের পণ্য ওঠানামা কার্যক্রম। বন্দর কর্তৃপক্ষ জানায় সোমবার বিকেল থেকে বন্দরে জাহাজ ফেরত আনার উদ্যোগ নেন তারা। এরপর মঙ্গলবার সকালে গভীর সাগরে থেকে 19টি জাহাজ চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থান করে। এছাড়া গভীর সাগরে ফেরত পাঠানো 49টি খোলা পণ্যবাহী জাহাজ বহির্নগরে ফিরতে শুরু করেছে। ইতিমধ্যে জেটিতে শুরু হয়েছে কন্টেইনার ডেলিভারি কার্যক্রমও। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে 1,41,12,800 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। বাঁধ ভেঙে বিভিন্ন গ্রাম প্লাবিত হওয়ায় হাঁস মুরগি সহ অনেক গবাদি পশু মারা গেছে। বরিশালে প্রায় 4,500 মুরগি মারা গেছে। অন্যদিকে মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ 700 কোটি টাকা। এর মধ্যে শুধুমাত্র খুলনাতেই ক্ষতির পরিমাণ 678 কোটি টাকা। বৈরী আবহাওয়ার কারণে তথ্য সংগ্রহে কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তরগুলো। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল মধ্যরাতের পর থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, সাথে বইছে দমকা হাওয়া। সকালে অতটা বৃষ্টি না থাকলেও অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। কোথাও কোথাও জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন কাজে বের হওয়া মানুষ। রাজধানীর রাজারবাগ, শান্তিনগর এলাকায় পাড়া মহল্লার অলিগলির পাশাপাশি জলাবদ্ধতা তৈরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন বাসিন্দারা। রাজারবাগ পুলিশ লাইনের ভেতরেও দেখা যায় জলাবদ্ধতা। গোপীবাগ, যাত্রাবাড়ি, আরামবাগ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। রেমালের প্রভাবে ঢাকায় এ পর্যন্ত বৃষ্টি হয়েছে 224 মিলিমিটার, আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে 257 মিলিমিটার।
দেশের রাস্তাঘাটের অবস্থা, অর্থনৈতিক অবস্থা সেম অবস্থা, বাচ্চা কাচ্চা সবাই গৃহবন্দী। আমাদের অবস্থা খুবই শোচনীয় অবস্থা ভাই। পুরো হাঁটু সমান পানি। একটা মেয়ে মানুষ হয়ে আমার তো বুঝতেই পারতেছেন চলাচলটা করাটা কতটা কষ্টকর হয়ে গেছে। সিটি কর্পোরেশন দুপাশেই এত বড় ড্রেন ব্যবস্থা করছেন, কিন্তু আমরা ড্রেনগুলো ভরাট করে ফেলছি, ময়লা আবর্জনা ফেলে। আমাদের সচেতনতার অভাবের কারণে মূলত এই সমস্যাটা। এটাতে যদি ব্যবস্থা নিত যে পানিটা তাৎক্ষণিক যেন চলে যায়, তাহলে মনে করেন এই ভোগান্তিটা হইতো না। বৃষ্টি তো হইতেই পারে। দর্শক, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা এবং আবহাওয়া পরিস্থিতি জানাতে মানিকনগর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, জলাবদ্ধতা নিয়ে নগরবাসী কি বলছেন? আবহাওয়া নিয়ে নতুন করে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানাবেন। সাদিয়া, আসলে নগরবাসী বেশ ভোগান্তিতে রয়েছেন বিভিন্ন এলাকার, বিশেষ করে যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সেসব এলাকার নগরবাসী মোটামুটি ভোগান্তিতে রয়েছেন। আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি। শুরুতে রাজারবাগে ছিলাম, তারপরে আরামবাগ মতিঝিল এলাকায় ছিলাম, এখন মানিকনগর পুকুরপাড় এলাকায় রয়েছি। এখানে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এলাকাটিতে আমি রয়েছি এই এলাকায় প্রায় 1 কিলোমিটারের বেশি রাস্তা জুড়ে এরকম অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় এবং এই পানি নামতে বেশ সময় লাগে। আবহাওয়া অফিস জানিয়েছে যে ভোর 6টার পর থেকে তারা বৃষ্টির তেমন কোনো খবর পায়নি, কিন্তু এই যে ভোর 6টায় বৃষ্টিপাত শেষ হয়েছে, তারপরে এখন পর্যন্ত, এখন প্রায় 2টা বাজে, এখন পর্যন্ত এই এলাকার পানি নামেনি। এখানকার স্থানীয়রা বলছেন যে অল্প বৃষ্টি হলে এই এলাকা তলিয়ে যায় এবং এখানে এই অবস্থা প্রায় দীর্ঘদিন ধরে তাদেরকে এই ভোগান্তি পোহাতে হয়, যে কারণে যারা বসবাস করছেন এবং যারা আশেপাশের ব্যবসায়ীরা রয়েছেন তারাই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এবং রাস্তা ভাঙা, যে কারণে দুর্ঘটনাও ঘটে থাকে অধিকাংশ সময়ে। যানবাহন চলাচল করতে গিয়ে অনেক সময় সিএনজি, অটোরিকশা বা প্রাইভেট কার এগুলো বন্ধ হয়ে যায়, যে কারণে আরও বেশি ভোগান্তি তৈরি হয়। তো তারা বলছেন যে এই এলাকায় যারা রয়েছেন কর্তৃপক্ষ, তারা এবং নগর কর্তৃপক্ষ মিলে যদি এই জলাবদ্ধতা দূর করার একটি ব্যবস্থা করেন তাহলে হয়তো এখানকার স্থানীয়দের ভোগান্তি অনেকটাই কমবে। আবহাওয়া অফিস জানিয়েছে আজকে আর বিশেষ করে উত্তরাঞ্চল সিলেট এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের কোথাও আজকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আজকে দিনের তাপমাত্রা সারা দেশে সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, এরকমটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। তো এই ছিল আসলে রেমালের প্রভাবে রাজধানী থেকে সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ। ঢাকার প্রধান সড়কগুলোতে শতভাগ পানি নিষ্কাশন সম্ভব হয়েছে। গলিতে জমা পানি সরাতে কুইক রেসপন্স টিম কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ডেঙ্গু মোকাবেলায় বিটিআই প্রয়োগের জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন 7টি টারবাইন নামানো হচ্ছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং আরবান আইএনজিও ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে 8ম আরবান ডায়ালগ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 24 মিলিমিটার বৃষ্টি গত 24 ঘন্টায় হয়েছে, 224 মিলিমিটার, এবং শুধু ঢাকাতেই হয়েছে। আজকে যদি আমরা কোনো কাজ যদি না করতাম তাহলে এখানে কিন্তু আসতে পারতাম না। এই প্রোগ্রামও কিন্তু আমি উত্তরার থেকে কিন্তু এখানে এসেছি এবং খুব সুন্দরভাবে নির্বিঘ্নে এসেছি। এবং আসার সময় যে জায়গাগুলোকে আগে যেটা সবসময় দেখেছি, নেভি হেডকোয়ার্টারের সামনে কোমর পানি হয়ে থাকতো এবং এখান থেকে মানে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত কিন্তু পাম্প করে কিন্তু আউট করা হতো। সেটি কিন্তু নেভির হেডকোয়ার্টারের সামনে কোনো রাস্তায় কিন্তু পানি নেই। কলকাতায় আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রেমাল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়, আগামী 12 ঘন্টায় ঘূর্ণিঝড় রেমালের শক্তি আরও কমে সাধারণ নিম্নচাপে পরিণত হবে। তবে রেমালের প্রত্যক্ষ প্রভাব ও অস্তিত্ব না থাকলেও এর পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। এবার অন্যান্য প্রসঙ্গ। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপে দেশের 90টি উপজেলায় ভোট গ্রহণ হবে আগামীকাল।
সকাল 8টা থেকে ভোট শুরু হবে, চলবে বিকেল 4টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। কুড়িগ্রামের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলায় সকাল থেকে উপকরণ বিতরণ শুরু হয়েছে। নির্বাচনী কর্মকর্তারা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম নিয়ে যাচ্ছেন। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে। সকালে পীরগঞ্জ উপজেলা পরিষদ হল রুম থেকে প্রিজাইডিং অফিসারদের মালামাল বুঝিয়ে দেন সহকারী রিটার্নিং কর্মকর্তা। টাঙ্গাইলেও কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মাঠে থাকবে। দর্শক, উপজেলা নির্বাচনে সরঞ্জাম পাঠানোর বিষয়ে জানাতে কুড়িগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল কুদ্দুস চঞ্চল। সরঞ্জাম বিতরণ শেষ হয়েছে কিনা জানাবেন, এবং নির্বাচনী পরিবেশ নিয়ে ভোটার এবং প্রার্থীরা কি বলছেন? সাদিয়া, আপনাকে জানিয়ে রাখছি যে আগামীকাল 29 মে সকাল 8টা থেকে কিন্তু কুড়িগ্রামের 3টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হবে। এই উপলক্ষে কিন্তু এই 3টি উপজেলার 289টি কেন্দ্রে কিন্তু সরঞ্জামাদি সেটা বিতরণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। এখন পর্যন্ত কিন্তু এই উপকরণ, ভোটের যে ব্যালট বাক্স, ব্যালট পেপার এবং অন্যান্য যে উপকরণ রয়েছে সেগুলো কিন্তু স্ব কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এগুলো কেন্দ্রে নিয়ে যাচ্ছে। তো সব শেষে বলা যায় যে এইখানে কিন্তু এইগুলো বিতরণ করতে বিকাল 5টা লেগে যেতে পারে। আমি এখন উপস্থিত রয়েছি নাগেশ্বরী উপজেলায়। এখানে কিন্তু মোট প্রার্থী রয়েছে 5 জন এবং চেয়ারম্যান পদে এবং 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 5 জন। এছাড়াও কিন্তু পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 6 জন। তো নির্বাচন প্রচার প্রচারণা চলাকালীন সময় পর্যন্ত এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা কোনো প্রকার সাংঘর্ষিক ঘটনার সৃষ্টি হয়নি বা আমরা এটা শুনতে পাইনি। নির্বাচনের পরিবেশ সেটি কিন্তু খুব সুন্দর রয়েছে। আগামীকাল ভোট গ্রহণ উপলক্ষে যথেষ্ট পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে এবং সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রশাসন সচেষ্ট রয়েছে, এমনটাই জানিয়েছে কিন্তু রিটার্নিং কর্মকর্তা। তো সব মিলিয়ে বলা যায় কোনো প্রকার প্রার্থীর অভিযোগ এই পর্যন্ত আমরা পাইনি। তো আগামীকাল সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হবে এমনটাই প্রত্যাশা করছে ভোটাররা। তো এই একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই 3 উপজেলা নির্বাচনে কিন্তু ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা পরিলক্ষণ করেছি এবং তারা কিন্তু ভোট দিতে যাবে। তো সাদিয়া, এই ছিল আমার কাছে কুড়িগ্রামের ভোট নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। ঈদুল আজহা উপলক্ষে আগামী 2 জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে। দুপুরে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম এ ঘোষণা দেন। তিনি বলেন, এবারও 100% টিকিট অনলাইনে বিক্রি হবে। আগামী 17 জুনকে ঈদের দিন ধরে 2 জুন আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এদিন দেয়া হবে 12 জুনের টিকিট। 13 জুনের টিকিট বিক্রি হবে 3 জুন। 14 জুনের টিকিট পাওয়া যাবে 4 জুন। 15 জুনের টিকিট মিলবে 5 জুন। আর 16 জুনের টিকিট দেওয়া হবে 6 জুন। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন এসি কোচের 25% আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ফিরতে টিকিট বিক্রি হবে 10 জুন থেকে। লুট করাই হলো এই সরকারের মূল লক্ষ্য। ক্ষমতায় টিকে থাকতে ও লুটপাট চালাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি বলেন, দেশকে বাঁচাতে লড়াই করতে হবে, না হলে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। ঘূর্ণিঝড়ে নিহতদের স্বজন, আহত এবং ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব। ফিলিস্তিনে বর্বরচিত হামলা নিন্দা ও প্রতিবাদও জানান তিনি। আপনারা যদি কেয়ারটেকার গভর্নমেন্ট না হলে, একটা নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না। বেগম জিয়া, খালেদা জিয়া তো সমস্ত দাবি মেনে নিয়েছিলেন এবং কত দূরদৃষ্টি সম্পূর্ণ ছিলেন যে তিনি সেটা মেনে নিয়ে এই দেশের মানুষকে তাদের যা প্রয়োজন সেটা দিয়েছিলেন, অর্থাৎ তাদেরকে ভোটের অধিকার তিনি তাদেরকে নিশ্চিত করার চেষ্টা করেছিলেন। ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর মানুষের মধ্যে জনসচেতনতা তৈরিতে জাইকার অর্থায়নে ঢাকার বিভিন্ন পয়েন্টে ট্রাফিক চিলড্রেন পার্ক তৈরি করতে যাচ্ছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সকালে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার মেহেদী হাসান জানান, শহরের যানজট নিরসনে জনসচেতনতার উপর জোর দিচ্ছে তারা।
এ পরিকল্পনার অংশ হিসেবে শিশুদেরকে ট্রাফিক আইন মানার বিষয়ে সচেতন করা হবে। এছাড়াও চালক ও জনসাধারণের জন্য ট্রাফিক এডুকেশন সেন্টার তৈরিরও কাজ চলছে। শিশুরা যেন একদম ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মানা এবং রাস্তায় কিভাবে চলতে হবে এই বিষয়গুলোর উপরে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে ছোটবেলা থেকে। এজন্যই আমরা অদূর ভবিষ্যতে ট্রাফিক চিলড্রেন পার্ক আমরা তৈরি করতে যাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস ও কেনটাকি অঙ্গরাজ্যে টর্নেডো ও বজ্রঝড়ে নিহত হয়েছে অন্তত 23 জন। এর মধ্যে 4 শিশুও রয়েছে। স্থানীয় সময় শনিবার ও রবিবারে তাণ্ডবে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির স্ট্রম প্রেডিকশন সেন্টার সতর্ক করে বলছে, বিশাল এই অঞ্চলের 10,90,00,000 বাসিন্দা হুমকির মুখে আছে। ঝড়ের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সমভূমি ও মধ্যাঞ্চলের অবস্থান ও আবহাওয়াজনিত কারণে প্রতি বছরের মে মাসে শক্তিশালী টর্নেডো দেখা দেয়। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। স্থানীয় সময় সোমবার নেদারল্যান্ডসের হেগে করা মামলার অভিযোগপত্রে বলা হয়, গেল 7 মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছে শতাধিক সাংবাদিক। এদের সবাই নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন। অভিযোগপত্রে আরও বলা হয়, সাংবাদিকদের উপর হামলার ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং পেশাগত দায়িত্ব পালনে নিয়োজিতদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এবার খেলার খবর। ক্রিকেট টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। রাত 9:30টায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পা রাখার পর স্বাগতিকদের বিপক্ষে এই মাঠেই 3 ম্যাচের টি-20 সিরিজ খেলে বাংলাদেশ, যেখানে 3 ম্যাচের সিরিজ 2-1 হারে শান্ত সাকিবরা। এ মাঠেই 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযানও শুরু হবে বাংলাদেশের। বিশ্বকাপ মঞ্চে নামার আগে প্রস্তুতি ম্যাচ দিয়ে আত্মবিশ্বাস বাড়াতে চায় টাইগার্সরা। দুপুরের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।